আমন্ত্রণ জানাচ্ছি RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কোয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকে। আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী এবং আজকে আমরা বিষয় ঠিক করেছি সংসদ হোক জনস্বার্থের কেন্দ্র। এবং আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন, আমার ডান পাশে আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং আরও আছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের আয়োজনে। আলোচনা শুরু করে দিতে চাই। মোশাররফ আহমেদ, আপনার কাছ থেকেই শুরু করি যে আমরা প্রথম দিন হিসেবে দেখলাম সংসদের যেসব আনুষ্ঠানিকতা নরমালি হয়ে থাকে সেটা সম্পন্ন হলো। নতুন স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন, কার্য উপদেষ্টা কমিটি, বিশেষ কমিটি সহ 7টি কমিটি গঠিতও হয়েছে। আবার আরেকটা জিনিস খেয়াল করলাম যে প্রথম দিকে বেশ প্রাণবন্তই ছিল সংসদ, পরে এটা শেষ হয়েছে ওয়াক আউটের মধ্য দিয়ে। আবার প্ল্যাকার্ড প্রদর্শন, শোক প্রস্তাব নিয়ে আলোচনা আছে, সমালোচনা আছে। সব থেকে বেশি সমালোচনা আছে যেটা নিয়ে, সেটা হচ্ছে সংসদে আওয়ামী রাষ্ট্রপতির বিএনপি বয়ান নিয়ে। সব মিলিয়ে আসলে কি মনে হচ্ছে, এই সংসদে জনস্বার্থের বাস্তবায়ন কতটুকু হবে? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপরবিজ্ঞ আলোচক। ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসিতে পার্লামেন্টকেই মনে করা হয় যে সব আলোচনার কেন্দ্রবিন্দু, সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু। আমি মনে করি এই দিক থেকে প্রথম যাত্রাটা সুন্দরই হয়েছে। তো এমনি যে সমস্যা ছিল, স্পিকার, পূর্ববর্তী স্পিকার না নেওয়ার, আসন না নেওয়ার পরেও যেভাবে সমস্যাটার সমাধান হয়েছে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে আলোচনার মাধ্যমে সুন্দরিত হয়েছে। আর শেষ যেটা বলছেন যে আমি মনে করি যে ইয়া থেকে বলি, এটা অনেক দিনের রেওয়াজ, চল, কাস্টমস যা বলেন যে পার্লামেন্টের প্রতিবাদের ভাষা হচ্ছে ওয়াকআউট। তো এটাও সমস্যা না। আর আওয়ামী বয়ান যেটা বলছেন, রাষ্ট্রপতি বেসিক্যালি 48 সংবিধানের 48-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী তিনি দুটো কাজ, একটা কাজ হচ্ছে প্রধানমন্ত্রীর নিয়োগ, আরেকটা হচ্ছে যে প্রধান বিচারপতি নিয়োগ। এই দুটা কাজ ছাড়া বাকি সব কাজই তিনি ক্যাবিনেটের পরামর্শক্রমে অথবা প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করেন। তো এইখানে রাষ্ট্রপতি যে ভাষণ দেন পার্লামেন্টে, এটা অনেক লোকজনের, আমি মনে করব যে তারা নিজেরা বিষয়টা জানেন না বা জানতে অনীহা একটা। এই যে জানতে না চাওয়া, রাষ্ট্রপতি বেসিক্যালি পার্লামেন্টে যে বক্তৃতা দেন, এই বক্তব্যটা এটা ক্যাবিনেটের ডিসিশন অথবা ক্যাবিনেটের যে লিখে দেওয়া বক্তব্য সেটাই দেন। তো সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির এখানে তো রাষ্ট্রপতি কোন ব্যক্তিগত তিনি বয়ান দেন না। রাষ্ট্রপতি তার ক্যাবিনেটে যে তিনি যে গভর্নমেন্টের সময় রাষ্ট্রপতি, সেই গভর্নমেন্টের বক্তব্যটা বলবেন। এটা হচ্ছে ক্ষমতাসীন দলের যে লিখিত ভাষণই তাকে পড়তে হয়। না, ক্ষমতাসীন দলের লিখিত ভাষণ না, এটা হচ্ছে ক্যাবিনেটের ভাষণ, ক্যাবিনেট অনুমোদিত ভাষণ। ক্ষমতাসীন দল কেন এখানে? তো সেখানে ক্যাবিনেট যেটা তাকে মনে করেছেন তার জন্য তিনি বক্তব্য রাখবেন, সেটা দিয়েছেন। তো সেই ক্ষেত্রে অনেকে যেটা বলছেন যে আওয়ামী রাষ্ট্রপতির এই কি বলে বিএনপি বয়ান হবে কেন? এটা ক্যাবিনেট যা বলেছে, যেভাবে বলেছে তিনি সেভাবে বলেছেন। তো এইটা বুঝতে না চাইতে পারেন কেউ, বাট এটা না বোঝার কোনো কারণ নেই। আরেকটা হচ্ছে, আমি আপনাকে বলছি যে রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াকআউট, রাষ্ট্রপতির কাছ থেকে এই যে আমার ভাই ধরুন এনসিপির নেতা আছে ফরিদুল হক, এনসিপির যে দুইজন আর একজন হাফ এনসিপি, উনি নতুন দল করেছেন, নতুন দল না এটা প্ল্যাটফর্ম করেছেন। তো এই তিনজন যে গণ-অভ্যুত্থানের পোস্টার বয়, দুইজন গণ-অভ্যুত্থানের পোস্টার বয়, এই দুইজনও আর একজন মাস্টার মাইন্ড, এই তিনজনও করেছেন, এই রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নিয়েছেন এবং 133টি অধ্যাদেশ এবং একটি আদেশ, যে এই সবগুলোই রাষ্ট্রপতিকে দিয়ে স্বাক্ষর করিয়েছেন। এখন তাদের দাবি এই অধ্যাদেশগুলি করাতে হবে, পাশ করে দিতে হবে, এই অধ্যাদেশগুলি পাশ করেও দিতে হবে, রাষ্ট্রপতি স্বাক্ষরিত অধ্যাদেশ। তো এই সবগুলি আপনি চাইবেন যে এইগুলি ঠিক আছে, কিন্তু রাষ্ট্রপতির ভাষণটা, যেটা রাষ্ট্রপতির নিজস্ব বয়ান নয়, রাষ্ট্রপতি যা বলেছেন সেটা গণ-অভ্যুত্থানের বিপক্ষে বলেন নাই। রাষ্ট্রপতিকে আওয়ামী রাষ্ট্রপতিও যদি হন,
তাহলে এটা আমার সাকসেসিউর যে আওয়ামী রাষ্ট্রপতি তার তিনি যার দ্বারা নির্বাচিত হয়েছিলেন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন। এটা তো কি আওয়ামী লীগের গালে কি চপেটাঘাতের মতো? আমি মনে করি এটা আওয়ামী লীগের একটা পরাজয় তো বটেই। আচ্ছা, তো সেই ধন্যবাদ ক্ষেত্রে আপনার রাজনৈতিক মন্তব্যের পরাজয় জন্য। তো এ বটেই। পর্যায়ে আমি একটু ফরিদুল হক তো আপনার কাছে জানতে চাই যে জামায়াত ও এনসিপি তো আগেই বলেছিল তারা রাষ্ট্রপতির ভাষণ শুনতে চান না, বরং তার বিরুদ্ধে অভিশংসন আনতে চান আপনারা, বলেছেন আপনারা। তাই রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার সময় এবং প্রায় সাথে সাথেই জাতীয় সঙ্গীত বাজানোর মুহূর্তে যে বিরোধী দলের যে একাংশেও নেতারা যে বসে থাকলেন এবং তারা যে ওয়াকআউট করে চলে গেলেন প্ল্যাকার্ড প্রদর্শন করে, এই দুটি ঘটনার প্রবাহকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। এইটা আমি বলবো যে সরকারি দল কিংবা সংসদে এখন যারা মানে কি বলে যে সংসদের যারা প্রধান দল, তাদের এক ধরনের গায়ের জোরের কারণে এটা হয়েছে। এটা সিম্পলি ইয়ে করা সম্ভব ছিল। আমরা কোনো অনৈতিক কিংবা অনিয়মের দাবি তুলিনি। এটা একটা খুবই নিয়ম সিদ্ধ দাবি। ধরেন ওনাদের যদি সকল পয়েন্টস মেনে নেওয়া হয়, ওনাদের সকল যুক্তি যদি মেনে নেওয়া হয়, রাষ্ট্রপতিকে সরানোর প্রশ্ন যখন এসেছে তখন ওনারা সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দিয়েছেন। তা আমরা তো তাহলে সাংবিধানিক ধারাবাহিকতা অনুযায়ী আপনারা এখন ইমপিচমেন্ট চাচ্ছি। কেন ইমপিচমেন্ট চাচ্ছি? অন্য সব হিসাব বাদ, রাষ্ট্রপতি অন্য যা করেছে সব বাদ। বিএনপির পেজ থেকে দাবি করা হয়েছে এই লোক দুর্নীতিবাজ, তার মালয়েশিয়াতে সেকেন্ড হোম আছে, তার বিদেশে ইয়ে আছে, কি বলে সম্পদ আছে। দুর্নীতির কারণে তাকে মানে ইমপিচমেন্ট করা যায় এবং তাকে বিচারের আওতায় আনতে, অন্য সব হিসাব বাদ। এর কিন্তু হিসাব করতে গেলেও তার অনেক হিসাব, এই হিসাবের কোনো শেষ নাই। কিন্তু এই জিনিসগুলো আমাদের বারবার বলতে হয়, না বললে হয় কি মানুষ ভুলে যায়। সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে বিএনপির একটা পেজ থেকে, বিএনপি মিডিয়া সেলের পেজ থেকে দুর্নীতির অভিযোগগুলো তার বিরুদ্ধে আনা হয় এবং শপথের যে প্রশ্নটা মোশাররফ ভাই বলছেন, এই প্রশ্নটা বলা হয়, কিন্তু এটা আসলে একটা লেম এক্সকিউজ। কেন? কারণ হচ্ছে যে শপথ নেওয়া হচ্ছে গণঅভ্যুত্থান ঘটে যাওয়ার 3 দিন পরে, 72 ঘন্টা পরে। এই 72 ঘন্টায় কি ঘটছে সেই জায়গায় আমাদের যেতে হবে। ব্যাপারটা এরকম না সবাই খুব হাসি মুখে শপথ নিতে চলে গেছে। গণঅভ্যুত্থান যেদিন ঘটতেছে, শেখ হাসিনা যেদিন পালিয়ে যাচ্ছে, সেদিন দুপুরবেলা ক্যান্টনমেন্টে কারা যাচ্ছে, সেদিন সন্ধ্যার পরে ক্যান্টনমেন্ট থেকে আর্মির গাড়িতে করে কারা বঙ্গভবনে যাচ্ছে, কারা অন্তর্বর্তী সরকার গঠিত হবে এই ফর্মুলা আনতেছে। পরের দিন অ্যাটর্নি জেনারেল অফিস কারা গিয়ে দখল করতেছে, কোত্থেকে ভুতুরে 106 এর রেফারেন্স আসতেছে। এই পুরো জিনিসটার মধ্যে তো বিএনপির মানে মারাত্মক প্রভাব ছিল। অ্যাটর্নি জেনারেল অফিস তারা দখল করেছেন, তাদের লোক অ্যাটর্নি জেনারেল হয়েছে এবং সেই অ্যাটর্নি জেনারেল আবার নির্বাচনের আগে পদ ছেড়ে এসে নির্বাচন করে জিতে এখন আইনমন্ত্রী। এইগুলো ওনারা যদি হুট করে বলেন, ব্যাপারটা তো এরকম না। এবং এই ধারাবাহিকতা রক্ষার নামে ওনারা দুর্নীতির অভিযোগ তুললেন। তারপরে এই লোক যখন ওই আশকারা পেয়ে, ওই বিএনপির আশকারা পেয়ে এই লোক যখন মিডিয়াতে এসে ইন্টারভিউ দিল এবং বলল যে শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নেই এবং ইন্টারিম গভর্নমেন্ট এবং গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলো, তখন যে আন্দোলন হইল, সেই আন্দোলনের সময় বিএনপি তাকে শোল্ডারিং করলো, শোল্ডারিং করে তাকে টিকিয়ে রাখলো সাংবিধানিক ধারাবাহিকতার নামে। ঠিক আছে, আমরা মেনে নিলাম সাংবিধানিক ধারাবাহিকতা, এবং যেহেতু সাংবিধানিক ধারাবাহিকতা আপনারা এছাড়া যাবেন না, তখন তো স্বাভাবিকভাবে সরকার গঠন করতে গেলে আপনার তার অধীনে শপথ নিতে বাধ্য। আপনি এই শপথটা আপনি কেউ হেসে খেলে গিয়ে নেয় নাই, এই শপথ নিতে আপনারা বাধ্য করছেন, এই জায়গাতে আপনাকে যেতে হবে। এবং আপনারা 106 এর রেফারেন্স আনছেন, কোত্থেকে কাদের কাছ থেকে রেফারেন্স আনছেন সেটার কোনো হদিস পাওয়া যায় না। এটা আপনাদের অ্যাটর্নি জেনারেল এনেছেন। এবং একটা জিনিস একটু শেষ করি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের রাষ্ট্রপতি রাখার জন্য বিএনপি হঠাৎ করে এত ধরেন কিভাবে উদ্বেলিত হয়ে গেল, এটা খুব একটা অদ্ভুত ব্যাপার। বিএনপির লোকেরা আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে ইয়ে দিচ্ছে, কি বলে যে শোল্ডারিং করতেছে। হোয়ার ইজ বিএনপি তাদের নিজেদের দলের লোক, তাদের প্রতিষ্ঠাতা মহাসচিব বি চৌধুরীকে কিভাবে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়েছিল, এটা তো মনে থাকা দরকার। এখনকার জেনজিরা হয়তো জানে না, কিন্তু এটা তো রেকর্ড আছে। তো হঠাৎ করে তারা এখানে কেন এত বেশি রাষ্ট্রপতি প্রেমী কিংবা সংবিধান রক্ষার প্রেমী হয়ে গেল, এই জিনিসটা খুবই মানে রহস্যপূর্ণ। ঠাকুর, আপনার কাছে আসবো, ফরিদুল হকের কথার থ্রুতে আসবো আপনার কাছে, যে বিতর্কিত রাষ্ট্রপতিকে বিএনপির যে শেল্টার দেওয়ার চেষ্টা, এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। এদের এনসিপির যে বক্তব্যটা, সেটা হলো রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে। তো ওনারা একটা বিল আনতে পারে, রাষ্ট্রপতিকে অভিশংসনের একটা বিল আনতে পারে, এনে দেখুক পার্লামেন্টে অবস্থা কি হয়। বেসরকারি বিল আনার তো স্কোপ আছে।
নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আওয়ামী রাষ্ট্রপতি যখন হন, আমাদের দেখবেন দুইজন স্পিকার হয়েছেন, দুইজন স্পিকার কিন্তু আমাদের দল থেকে রিজাইন করেছেন, এবং রাষ্ট্রপতি হওয়ার পরে প্রত্যেকটি লোককেই রিজাইন করতে হয় তার দলের থেকে, তার যা পূর্বাপরে হিস্ট্রি আছে ওইটা থেকে তাকে তার সংশ্লেষবিহীন হতে হয়। এই যে বিষয়টা, এটাকে পৃথিবীর আমাদের দেশে অনেকটা মানুষ তার অঙ্গীকার এবং শপথের ধার ধারেন না। আপনি আমেরিকাতে যারা বিচারপতি হন, জাস্টিস হন, এরা প্রত্যেকেই হয় রিপাবলিকান অথবা ডেমোক্রেট, কিন্তু তারা যেদিন শপথ নেন, বিচারকের শপথ নেন, এরা কেউ আর ডেমোক্রেটও থাকে না, রিপাবলিকানও থাকে না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আওয়ামী রাষ্ট্রপতি, আমার কথাটা হচ্ছে আওয়ামী রাষ্ট্রপতি যতক্ষণ পর্যন্ত তিনি সংবিধানের কোনো ধারা লঙ্ঘন না করছেন, অথবা বিএনপি যদি তাকে থ্রেড মনে না করে, যে রাষ্ট্রের জন্য থ্রেড মনে না করে, তাহলে সেই ক্ষেত্রে তাকে ঝামেলা করে তার সাথে লাভ কি? গেল এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে আপনি অন্য একটা দলের রাষ্ট্রপতি, যেমন সে আমাদের বিএনপি যখন এখন রাষ্ট্রপতি বানাবে, এটা তো জামাতে রাষ্ট্রপতি বানাবে না, বা এনসিপিতে রাষ্ট্রপতি বানানোর লোকও নাই। তো সেই ক্ষেত্রে বলবে এই যে গেল রে গেল রে গেল রে গেল গেল গেল, এই যে বিএনপি তার নিজের দলীয় রাষ্ট্রপতি বানায় ফেললো। তো তখন শুনবেন এটা যে কেন একজন দলনিরপেক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতি বানানো হলো না? তো দলনিরপেক্ষ রাষ্ট্রপতি মানে জামাতের একজনকে বানিয়ে দেন রাষ্ট্রপতি। যেমন উনি লিখেছেন যে তাকে আমাদের জামাতে ইসলামের আমির সাহেব বলেছেন যে তার ব্যক্তিগত যে উপদেষ্টা আছেন, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা বিশেষ পদ দেওয়ার জন্য। যখন দেখছেন এটা সঠিক হয়নি, তারপর বলছেন যে না না, এটা ভুল হয়ে গেছে, এটা আমি স্বাক্ষর করি না, আমি না জেনে স্বাক্ষর করেছি। আমি ডিবিসিতে একজনকে, অন্য একটা চ্যানেলে একজনকে আমার সাথে ছিলেন, তো আমাদের আরেকজন জিজ্ঞেস করলেন যে এই স্বাক্ষরটি জাল নাকি ইয়া করে কি বলে জালিয়াতি করে স্বাক্ষর নেওয়া হয়েছে। দুটো হতে পারে, একটা হচ্ছে জালিয়াতি পূর্ণভাবে স্বাক্ষর নেওয়া হয়েছে, জামাতের আমিরের স্বাক্ষরটা সঠিক আছে, পুরো জিনিসটা জালিয়াতি। আরেকটা হচ্ছে জিনিসটা ঠিক আছে কিন্তু স্বাক্ষরটা জাল। ওটা বলতে পারেন নাই। জামাতের একজন ভদ্রলোক ছিলেন আমাদের সাথে, তিনি ব্যারিস্টার, নতুন ব্যারিস্টার হচ্ছেন, তিনি বলতে পারেন নাই। তো যাই, এখন আমার কথাটা হচ্ছে যে দেশটা চালানোর জন্য বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে, 2/3 মেজরিটি দিয়েছে, এবং আমি মনে করি জনগণের প্রত্যাশা অনুযায়ী, এই মুহূর্তে জনগণের প্রত্যাশা অনুযায়ী তারা দেশ চালাবেন। আর যেখানে জনগণের প্রত্যাশাটা অস্পষ্ট বা সমানে সমান বিরোধী দলের সাথে, সেই ক্ষেত্রে তো বিরোধী দলকে পার্লামেন্টে যথেষ্ট স্কোপ দিবেন বলছেন, বিএনপি বলছেন, এবং বিরোধী দলের কণ্ঠস্বরকে যেন দাবিয়ে না দেওয়া হয়, এটা খেয়াল রাখবেন। তারেক প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে বিরোধী দলের কণ্ঠস্বরকে কোনোভাবেই দাবিয়ে দেওয়া হবে না। এই পর্যায়ে আমি একটু ফরিদুল হক আপনার কাছে জানতে চাই যে আপনারা তো রাষ্ট্রপতির অভিশংসন চান, কিন্তু ক্ষমতাসীন বিএনপি যে হচ্ছে সমর্থন ছাড়া এই ধরনের প্রস্তাব কি আসলে গ্রহণযোগ্য হবে কিনা বা বাস্তবায়ন হবে কিনা? না, অভিশংসন চাইলে তো মানে অভিশংসন করতে গেলে তো অবশ্যই মেজরিটি লাগবে। আমাদের হাতে যেহেতু মেজরিটি নেই, মেজরিটি থাকলে তো আমরা এই গভর্নমেন্ট ফর্ম করতাম। অবশ্যই এটা বিএনপির কি বলে যে সদস্যদের সমর্থন লাগবে। সদস্যরা বেসিক্যালি প্রধানমন্ত্রীর সমর্থন লাগবে, কারণ বিএনপির সদস্যরা এখনো সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী ভোট দিতে বাধ্য। তাদের আলাদা কোনো এখনো স্বাধীনতা তৈরি হয়নি। যদিও এটা নিয়ে আমরা ফাইট করছি, আমরা চাই যে পার্লামেন্টে যারা যাবেন তারা যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারেন। আর দল নিরপেক্ষ রাষ্ট্রপতির কথা যেটা বলেন, এটা তো আর এখনকার যুগে এসে এটা এই আলাপ এখন আর কেউ করার কথা না। কারণ 91 সালেই বিএনপি তাদের লোককে রাষ্ট্রপতি করেছে, 2001-এ তারা করেছেন, এবং আমি তার কথা বললাম যে তাকে কিভাবে সরানো হয়েছিল। বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব ডক্টর বদরুদ্দোজা চৌধুরী, এটা আমাদের মনে থাকলে ভালো। কিন্তু আমার কথাটা হচ্ছে যে মোশাররফ ভাই ম্যান্ডেটের কথা বলছেন, কিন্তু ম্যান্ডেট কি এটা ছিল যে আপনি রাষ্ট্রপতিরা রাখবেন? এটা কি ম্যান্ডেটের কথা জিজ্ঞেস করছিলেন? কিংবা আপনি একটু কল্পনা করে দেখেন যে এটা আপনি বলতেন যে আমি রাষ্ট্রপতিকে রাখবো 5 বছর তার মেয়াদ পর্যন্ত, এটা বলে আমি ধানের শীষে ভোট চাই, আপনার ভোট কত % কমতো এটা একটু ধারণাও করেন। হ্যাঁ, ব্যাপারটা তো এরকম না, মানে এই সব কিছু একেবারে আগাগোড়া বলে দেওয়া ম্যান্ডেট। কিছু কিছু জিনিস আছে বলা লাগে না, এটা
বুঝে নিতে হয়, বোঝা যায় যে এই লোকটাকে তো মানুষ চাচ্ছে না, আপনি কেন শুধু শুধু তার বোঝা আপনার ঘাড়ে নিতে চাচ্ছেন? খেয়াল করেন যে এই লোকটা হচ্ছে ফ্যাসিবাদের দোসর, এই দোসর সে মানে বর্তমান প্রধানমন্ত্রী তো বটেই, তাকে যে সমস্ত ভাষায় বলেছে সেগুলো আমি না যাই, কিন্তু ধরেন জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তাদের সম্পর্কে যে ধরনের নোংরা কুরুচিপূর্ণ ভাষায় বক্তব্য দিয়েছে, যেগুলো এখনো ভিডিও ঘুরে বেড়ায়, এরপরও এই লোককে সহ্য করাই তো ধরেন মুশকিল, মারাত্মকভাবে মুশকিল। এবং এই লোক রাষ্ট্রপতি হওয়ার পরে শেখ হাসিনার পদধূলি পাওয়ার জন্য সে কাঁদতেছিল, এই ধরনের ভিডিও পাওয়া গেছে। দুর্নীতিবাজ, একটা পাপেট। এবং আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি সেদিন গত 2 দিন আগে আমি খুঁজে বের করলাম, ওই দিনই যখন এই ঘটনাটা ঘটলো, যে এই লোক দুদকে নাকি কমিশনার ছিল। কমিশনার ছিল কোন সময়? 11 সাল থেকে 16 সাল পর্যন্ত। এর ভেতরে খেয়াল করেন 14 সালে অথবা 15 সালে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেই মামলায় ওনাকে নির্যাতনটা করা হয়েছে, দুর্নীতির যে মামলাটায়, এই যে জিয়া অরফানেজ ট্রাস্ট যে দুর্নীতি মামলা, যেটাকে শেখ হাসিনা বলতো এতিমের টাকা চুরি, এই মামলার অভিযোগপত্র গঠন হচ্ছে এই লোক কমিশনার থাকা অবস্থায়। ইনি এর আগে বিচারিক চাকরি করেছেন, উনি তো জানে এই জিনিসগুলো কিভাবে করতে হয়। পদ্মা সেতুর যে কেলেঙ্কারি, এই কেলেঙ্কারিকে সে দামাচাপা দিয়েছে। এই ধরনের মনে করেন যে মানে একটা লোক, তাকে রাষ্ট্রপতি বানানোর জন্য বিএনপি প্রচন্ড রকম ধরেন উদ্গ্রীব। কাদের কথাকে কিংবা কাদের দাবিকে তারা ইগনোর করতেছে? যারা গণ অভ্যুত্থানে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, একসাথে মরতে গেছিল, তাদের কথাকে তারা, এইটা বিএনপির ইমেজের জন্য মোটেই এটা ভালো কিছু হচ্ছে না। রাষ্ট্রপতি ইস্যু নিয়ে তো আছে, এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও তো হচ্ছে দুই পক্ষের মধ্যে অনেক বিরোধ রয়েছে, সেগুলোর আসলে কি হবে? না, জুলাই সনদ বাস্তবায়নের জন্য জুলাই সনদ আমরা সবাই একমত হয়েছি, নোট অফ ডিসেন্ট আছে, সেটা এক জায়গায়, কিন্তু এইখানে আমাদের মধ্যে বিরোধের প্রশ্ন না তো। জুলাই সনদ প্রশ্নটা এখন চলে গেছে হচ্ছে গণভোটে। গণভোটে আপনি গণরায় পেয়েছেন, জনগণ প্রত্যেকটা এমপিকে 2টো করে ভোট দিয়েছে, একটা ভোট তার মার্কায় আর একটা ভোট হচ্ছে গণভোটের হা। গণভোটের ওই যে আদেশ, ওই আদেশ অনুযায়ী যারা পার্লামেন্ট মেম্বার হবেন ওনারা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবেন, সেই ক্ষমতা গণভোটের মাধ্যমে ওনাদেরকে দেওয়া হয়েছে। ওনারা শপথ না নিয়ে, একেবারে সকালবেলা যে নাটকটা ওনারা করলেন শপথের দিন, শপথটা না নিয়ে ওনারা গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। এত বড় গণ অভ্যুত্থানের পরে জনগণ যে এই যে ধরেন আমাদের ঘাড়ে চেপে বসা যে মানে কি বলে যে সিন্দাবাদের ভূত, এই যে ফ্যাসিস্ট, তাদেরকে যে এই রক্ত এবং ত্যাগ দিয়ে যে তাদেরকে বিদায় করলো, এই বিদায় করার পরে জনগণ যে গণরায়টা আপনাদেরকে দিল, সেই রায়কে ওনারা সম্মান দেখাতে পারছেন না। এইটা খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। এই পর্যায়ে হচ্ছে মোশাররফ আহমেদ, আপনার কাছে জানতে চাই যে রাষ্ট্রপতির ভাষণ ছাড়া অন্যান্য যেসব মৌলিক বিষয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে বিরোধ আছে, আসলে সেগুলো কিভাবে নিষ্পত্তি হবে? না, ধন্যবাদ। যেগুলি আমি বলি, পার্লামেন্ট তো নিষ্প্রাণ বস্তু না, পার্লামেন্ট নিশ্চয়ই এগুলো আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। আর জুলাই সনদের ক্ষেত্রে বিএনপির বক্তব্যটা হচ্ছে তারা নোট অফ ডিসেন্ট ছাড়া যতটুকুন তারা আগে স্বাক্ষর করেছিলেন যে ফর্মে, এই পুরোটাই তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। এরপরে তাদের সাথে আছে যে জুলাই সনদ, তো জুলাই সনদ তো যেটা ডক্টর ইউনূস এবং আলী রিয়াদ যেটা জালিয়াতি করেছেন, ওই জালিয়াতির জায়গাটুকুন তো আমি বাস্তবায়ন করার দায় আমার না। আমি যেটা বলেছি নোট অফ ডিসেন্ট সহ আমি বাস্তবায়ন করব, আমি নোট অফ ডিসেন্ট সহ বাস্তবায়ন করব। এরপরে গণভোট নিয়ে তো অনেক কথা আছে। গণভোটের নামটা হচ্ছে রেফারেন্ডাম। রেফারেন্ডাম শব্দটি আসছে রিফেরি থেকে, পুনরায় যাওয়া আর কি, পুনরায় ফেরি করা। তো প্রথম আপনি ফেরি করলেন না, তো রিফেরি হবে কেন? তো রিফেরির জন্য প্রথম দায়িত্ব হচ্ছে জনগণ প্রথম ফেরি করে ভোট ফেরি করার পরে জনগণ তার একটা প্রতিনিধি দল পাঠায়। তারা যখন না, আমি শেষ করে দিই 31 সেকেন্ড। তারা যখন একটা ডিসিশন নেয় পার্লামেন্ট, তখন অতীব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলে সেটা আবার রিফেরি করে জনগণের আবার পুনরায় নিয়ে যায়, যে আপনারা বিবেচনা করুন, আপনারা আমাকে পাঠিয়েছিলেন, আমরা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিচ্ছি যেগুলো আগে আপনাদের জানানো হয় নাই। তো এই জিনিসটা, তো ইন দ্যাট কেস রিফেরি, আগে রেফারেন্ডাম, আগে ফেরি হবে, এরপরে রিফেরি হবে, দ্যাটস রেফারেন্ডাম হবে। তো গাড়ির আগে ঘোড়া জুড়ে দিয়ে তো কি বলে, ঘোড়ার আগে তো গাড়ি জুড়ে দিয়ে তো লাভ নাই। এটা রিফেরি এটা করবে, বিএনপি তো না করে নাই যে আমরা রেফারেন্ডামের যে বক্তব্যটা আছে এটা আমরা করব না, বিএনপি বলছে আমরা করব। আমাদের বিরুদ্ধে অভিযোগ ছিল রাতের ভোটের
আর এবারের ভোট শুরু হয়েছে সন্ধ্যা থেকেই। এবং তিনি আরও বলেছেন, সামনে আইনজীবীদের নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার সহ প্রায় সব নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ। তাহলে কি এভাবেই নির্বাচনী রাজনীতিতে ফিরতে চাচ্ছে দলটি? আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমি তো মনে করি নির্বাচনী রাজনীতিতে কেন, শেখ হাসিনা নিজে ফিরে আসুন না, ফিরে এসে দেখুন যে বাংলাদেশের জনগণ তাকে কেমন তাকে ব্যবহার ফেরত দেয়। তিনি তো নিশ্চয়ই ভুলে গেছেন যে 1400 মানুষকে হত্যা করেছেন, এই গণহত্যার কথা ভুলে গেছেন, মানুষকে ভুলে গেছে। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আপনার সময় কম এই জন্য, শেখ হাসিনার জীবদ্দশায় বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসবে না। এবং আওয়ামী লীগ যতক্ষণ শেখ হাসিনাকে বাদ দিয়ে, তার গোষ্ঠী সুদ্ধা সব শেখকে বাদ দিয়ে যদি বলে আগামীকাল যে আমরা সরি, আমরা অনুতপ্ত, রিপেন্টেড এবং জনগণের কাছে ক্ষমা চাই, এই শেখ ফ্যামিলিকে, হাসিনা তো বটেই, হাসিনার 14 গোষ্ঠী সুদ্ধা এদেরকে বাদ দিয়ে আমরা একটা আওয়ামী লীগ করতে চাই, খুন খারাপি যারা করছে এদেরকে বাদ দিতে চাই, লুটপাট যারা করছে এদেরকে বাদ দিতে চাই, দিয়া যদি আওয়ামী লীগ বলে, আপনি দেখবেন আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা আছে। কিন্তু তারেক রহমান তো যদি তা বলেছেন, না করে, অনুতাপ প্রকাশ না করে, ক্ষমা না চায়, শেখ ফ্যামিলিকে বাদ না দেয়, আওয়ামী লীগও ফিরে আসতে পারবে না। কিন্তু তারেক রহমান তো বলেছেন যে আওয়ামী লীগও তার সন্তানেরা যদি রাজনীতি করতে চায় তাহলে কোনো অসুবিধা নেই। আমি আপনাকে বলি যে আমাদের সিনিয়র নেতারা তো অনেক প্রত্যাশার কথা বলতে হয়, কারণ তারা লাস্ট রিসোর্ট, মানে মীমাংসার শেষ বিন্দু। তো সেই কারণে শেখ হাসিনার, আমি আপনাকে বলি, শেখ হাসিনার ছেলে মেয়ে যদি বাংলাদেশে আসে, বাংলাদেশের মানুষ, আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি, শেখ হাসিনার ছেলে মেয়েকে গ্রহণ করবে না। আওয়ামী লীগ একটা জায়গায় সম্ভাবনা আছে, সেটা হচ্ছে, আমি বলছি, প্রথমত ক্ষমা চাইবে, অনুতাপ প্রকাশ করবে, এই যত খুন খারাপির সাথে, লুটপাটের সাথে জড়িত আছে এই লোকগুলাকে বাদ দিবে, আর শেখ হাসিনা এবং তার গোষ্ঠী বাদ দিবে। এবং সেই ক্ষেত্রে যদি শেখ হাসিনার সন্তানরা প্রমাণ করতে পারেন তারা কোনো লুটপাটের সাথে ছিলেন না, তারা বাংলাদেশে তার মার এটা অনুতাপ করবেন, তার মার জন্য ক্ষমা চাইবেন, দিয়া যদি বলেন, বাংলাদেশের মানুষ বিবেচনা করবে, দেখা যাক। যে এ পর্যায়ে ফরিদুল হক, আপনার কাছে একই প্রশ্ন, যে সামনে আইনজীবীদের নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার সহ সকল নির্বাচনে অংশ নেওয়ার কথা বলছে আওয়ামী লীগ, আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? আওয়ামী লীগ এই মুহূর্তে একটা নিষিদ্ধ, মানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন, তাদের নির্বাচন কোনো ধরনের কোনো কার্যক্রমে করার কোনো সুযোগ নেই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আর একটা কথা আপনি রেফার করেছেন, তার কথা নিয়ে আসলে আলাপ করাটা ন্যাশনাল টেলিভিশন এটা এখন মানে আমাদের জন্য উচিত না, কিন্তু তারপরে যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, মানে নির্বাচন নিয়ে উনি কথা বলেছেন, এটা খুব পরিষ্কার আলাপ। সেটা হচ্ছে যে ধর্মত্যাগী কোনো ব্যক্তি ইমাম তো নয়, ইভেন মুসল্লি হওয়ারও যোগ্যতা রাখেন না। তো শেখ হাসিনার কাছ থেকে গণতন্ত্র, নির্বাচন এগুলো আমরা শুনতে চাই না। সে খুনি, ফ্যাসিস্ট, সে হচ্ছে গণতন্ত্র ত্যাগী এবং বাংলাদেশ ত্যাগী, তাকে নিয়ে বাংলাদেশে আমরা আলাপ করতে চাই না। আমরা বাংলাদেশে যারা আছি তারা বাংলাদেশ কিভাবে চলবে সেটা আমরা ঠিক করার জন্য যথেষ্ট ক্যাপাসিটি রাখি, যথেষ্ট আমাদের ওই দক্ষতা আছে, এইটা আমরা ঠিক করব বাংলাদেশ কিভাবে চলবে। এটা নিয়ে আমরা ওনার কাছ থেকে কোনো সবক শুনতে চাই না, বরঞ্চ আমরা সরকারের কাছে দাবি জানাই তাকে দ্রুত ফেরত আনা হোক, ফেরত এনে তার যে শাস্তি হয়েছে সেই শাস্তি কার্যকর করা, বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হোক, তার শাস্তি কার্যকর করা হোক। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আসলে বিষয়টি দিয়ে শেষ করতে চাই। সংসদ হোক জনস্বার্থের কেন্দ্র, যেটি বলছিলাম, এবং জাতীয় স্বার্থকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে রেখে আসলে সংসদ কিভাবে কার্যকর হতে পারে, ফরিদুল হক আপনি বলবেন প্রথমে। না, এটা সিম্পল, মানে আমি এখানে আমি পয়েন্ট করছিলাম, আমি ভাবছি টাইম শেষ হয়ে গেছে। এটা হচ্ছে যে ওই জায়গাটা হচ্ছে কি বলে, যে বুঝতে পারার চেষ্টা করা যে গণভোটের যে ব্যাপারটা, গণভোট হচ্ছে মানে এবারের যে গণভোট হয়েছে এটা 78 সালের গণভোট, এটা জিয়াউর রহমান সাহেব করেছিলেন। এটা কিন্তু পার্লামেন্টের বিল করার পরের গণভোট না, ওইখান থেকে আমরা নিয়েছি প্রথমত। দ্বিতীয়ত, এবং এই গণভোটের প্রস্তাবকও ছিল বিএনপি, এই গণভোট কিন্তু আমরা কিংবা জামাত প্রস্তাব করেনি, বিএনপি প্রস্তাব করেছিল। আমাদের প্রশ্নটা হচ্ছে যে আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন, নোট অফ ডিসেন্ট বাদ দিয়েই বাস্তবায়ন করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কোথায় করবেন, পার্লামেন্টে না সংবিধান সংস্কার পরিষদে? সংবিধান সংস্কার পরিষদে আপনার এটা বাস্তবায়ন করার জন্য জনগণ আপনাকে গণরায় দিয়েছে, আপনি গণরায় মানবেন কি মানবেন না? যদি মানেন সংসদ সুন্দর হবে, না মানলে অবভিয়াসলি গণরায়ের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে, আমরা তো গণরায়ের পক্ষে থাকতে চাই, খুব সিম্পল। জি, এ পর্যায়ে মোশাররফ আহমেদ, আপনার কাছে শুনতে চাই যে জাতীয় স্বার্থকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে রেখে কিভাবে সংসদ আসলে কার্যকর করা যায়, একদম সংক্ষেপে। না, বিএনপি, আপনি জানবেন যে জিয়াউর রহমান আজ থেকে 40-45 বছর আগেই জিয়াউর রহমানের একটা স্লোগান ছিল, সেটা হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো সেই ক্ষেত্রে জুলাই সনদের যে
প্রাথমিক যে দিকটা, এটা তো পার্লামেন্টের মাধ্যমে আপনি আগে ইনক্লুড করবেন, এটা আইনে পরিণত করবেন, দেন ভিতরের যে বক্তব্যটা এই জুলাই সনদের বক্তব্যটা, এটাকে আপনি বাস্তবায়ন করবেন। তো এখানে আমার ভাইয়েরা বলতেছেন যে আচ্ছা ইয়াতে কি বলে, ঘোড়াটা কোথায় জুড়বো না জুড়বো পরে, আগে গাড়িটা জুড়ে দেন, তারপরে ঘোড়া আসুক। তো আমরা বলছি যে না, আগে ঘোড়াটা মানে সংসদে জুলাই সনদের যে বিষয়াংশগুলি আছে, এগুলো যেমন শপথ যে এগুলো আগে ইনক্লুড হয়ে দরকার হলে যে সংবিধান সংস্কার পরিষদ হবে, এটাতে তো সমস্যা নাই। আমরা সবাই একটি কার্যকর সংসদ দেখতে চাই আসলে। জি, মোশাররফ আহমেদ ঠাকুর এবং ফরিদুল হক, আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদের দেশ সাম্প্রতিকে সময় দেওয়ার জন্য। দর্শক দেখছিলেন RIL নিবেদিত দেশ সাম্প্রতিক। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।